কোনো একটি গ্রামে মায়া নামের একজন মহিলা তার দুই মেয়ে সীমা এবং রিমার সঙ্গে বসবাস করত। মায়া ছিল ভীষণ দরিদ্র এবং সে একা একাই তার দুই মেয়ের লালন পালন করত। যখন মায়ের দুই মেয়ে সীমা এবং রিমা অনেক ছোট্ট ছিল তখনই তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। আর তখন থেকেই মায়া একা হাতেই সবকিছু সামলাচ্ছে। সে অন্যের বাড়িতে কাজ করে নিজের মেয়েদের ভরণ পোষণ করত। মায়ের দুই মেয়েই এখন বড় হয়ে গেছে। এর কারণে তাদের বিয়ে নিয়ে মায়ার অনেক চিন্তা হতো, কিন্তু এখন তার কাছে এত টাকা ছিল না যে সে তার দুই মেয়ের বিয়ে দিবে। এমনই একদিনের কথা, রিমা তার মা মায়াকে বলে, মা, তুমি একা একা এত কাজ কেন করো? তুমি তো আমাদেরকেও সাথে করে নিয়ে যেতে পারো, তাহলে তোমার কাজের চাপ একটু কমে যাবে। না মা, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারি না, কারণ তোমরা এখন বড় হয়ে গেছো আর প্রত্যেকের কুনজর থাকবে তোমাদের উপরে। আমি তো আছি ইনকাম করার জন্য, তোমরা বাড়িতেই থাকো আর বাড়ির কাজগুলো সামলাও। কিন্তু মা, তুমি একা একা আমাদের দুজনের খরচ কিভাবে চালাবে? আরে, এর জন্য তোমরা চিন্তা করছো কেন? প্রয়োজনে আমি আরো কাজ করব। এখন তোমরা বাড়ির কাজগুলো সেরে ফেলো, আমি যাচ্ছি। এটা বলার পর মায়া চলে যায় কাজের উদ্দেশ্যে। এরপর সীমা তার বোন রিমাকে বলে, শোনো আপু, মায়ের জন্য আমাদেরকেও কিছু করতে হবে, নয়তো মা এভাবে কাজ করতে করতে বুড়ি হয়ে যাবে আর মাকে আমরা কোনো সুখই দিতে পারবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মায়ের জন্য কিছু না কিছু একটা তো করতেই হবে, যেটার দ্বারা আমরা মাকে সকল প্রকার সুখ দিতে পারি। এটা বলার পর তারা দুইজন বাড়ির কাজে লেগে পড়ে। আস্তে আস্তে সময় কাটছিল আর সময়ের সাথে সাথে মায়া অনেক পরিশ্রম করতে শুরু করে। আর এটা দেখে তারা দুই বোনও অনেক বেশি দুঃখী হয়ে যেত, কারণ তারা কখনোই তার মাকে কাজ করতে দিতে চাইতো না। তারা সব সময় চিন্তা করত যে তারা কি করলে তার মা সুখে থাকবে। একদিনের কথা, মায়া তার কাজে চলে গিয়েছিল এবং রিমা আর সীমা বাড়ির বাইরে বসেছিল। তখন হঠাৎ করেই তারা আকাশে মেঘের ওপর দুইটা লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি দেখতে পায়, যেটা দেখে তারা দুইজন ভীষণ অবাক হয়ে যায়। এরপর রিমা তার বোন সীমাকে বলে, আরে বোন, দেখ, আকাশে মেঘের ওপর দুইটা লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি। ওই দুইটা কি শুধু আমি দেখতে পাচ্ছি নাকি তুইও দেখতে পাচ্ছিস? হ্যাঁ আপু, আমিও দেখতে পাচ্ছি মেঘের ওপরে দুইটা জাদুর লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি। মনে হচ্ছে এই দুইটা বাড়ি পরীদের। অনেক সুন্দর দুইটা বাড়ি দেখতে, আর এই দুইটা জাদুর বাড়িই হবে। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলছো। যদি আমাদের কাছেও এমন লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো, কিন্তু এর আগে তো এই ঘর দুইটা দেখা যায়নি। হঠাৎ করে মেঘের ওপর এ দুইটা ভেসে উঠেছে কেন? জানি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। সেই সময়ই আকাশ দিয়ে একটা পরী যাচ্ছিল, যেই পরীর নাম ছিল রানীপরী। রানীপরী তাদের দুই বোনকে কথা বলতে শুনে সেখানে আসে এবং তাদের দুইজনকে বলে, আরে, তোমরা দুইজন এইখানে কি করছো? রানীপরীকে দেখে তারা দুই বোন ভীষণ আশ্চর্য হয়। এর সাথে তারা ভীষণ খুশিও ছিল, কারণ আজকে তারা একটা পরীর সঙ্গে দেখা করতে পেরেছে। এরপর রিমা পরীকে বলে, আমরা কিছুই করছি না, এখানেই আমাদের বাড়ি। আমরা বাইরেই বসেছিলাম, হঠাৎ করেই আমরা মেঘের মধ্যে জাদুর দুই লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি দেখতে পেলাম, তাই ওইটাই দেখছি। এই বাড়ি কি আপনার? হ্যাঁ, এই বাড়ি দুইটাই আমার। আমি সব সময় এই দুইটাকে লুকিয়ে রাখি, আর আজকে হঠাৎ করেই এই দুইটাকে প্রকাশ করেছি, নয়তো এরা মেঘের আড়ালেই থাকে। আচ্ছা, তো এই কথা। আপনার লেহেঙ্গা এবং ফ্রকের বাড়িটি অনেক সুন্দর। যদি আমাদের কাছেও এত সুন্দর একটা বাড়ি থাকতো তাহলে হয়তো আমরাও আমাদের মাকে সকল প্রকার সুখ দিতে পারতাম আর কোনো কাজ করতে দিতাম না মাকে। কেন, এমন কি হয়েছে তোমার মায়ের? কি হয়েছে সবকিছু খুলে বলো তো। এমনটাও তো হতে পারে যে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। এরপর সীমা রানীপরীকে বলে, আমাদের ছোট থেকে এত বড় করেছে আমাদের মা, অনেক পরিশ্রম করেছে অনেক দিন ধরে। আমরা যখন অনেক ছোট্ট ছিলাম তখন আমাদের বাবা আমার মাকে ছেড়ে চলে যায়, আর তখন থেকে মা আমাদের ভরণ পোষণের জন্য অন্যের বাড়িতে কাজ করে আর দিনরাত পরিশ্রম করে যা পায় তা দিয়েই আমাদের খরচ চালাই। এখন আমরা বড় হয়েছি, তাই চাইছি আমাদের মাকে সুখে রাখতে, এরকম কাজ আর করতে না দিতে, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এর কারণেই আমাদের মন খারাপ। ব্যাস এই কথা। আচ্ছা, ভেবে নাও যে আজকে তোমরা যা চাইবে তোমাদের মনের সব ইচ্ছা পূরণ হবে, কারণ আমি তোমাদের কাছে চলে এসেছি আর আমি তোমাদের মনের প্রত্যেকটা ইচ্ছা আজকে পূরণ করব। না,
আমরা কিছুই চাইবো না আপনার থেকে, কারণ আপনার থেকে কিছু চাইলে আপনি ভাববেন যে আমরা লোভী। এমন কোনো ব্যাপার নেই, আমি তো পড়ি, আর পরীর দায়িত্ব অন্যকে সাহায্য করা, আর অবশ্যই পরীরা ভালো মানুষদেরকেই সাহায্য করে। আর তোমরা দুই বোন তো অনেক ভালো, তোমাদের মনটাও অনেক সহজ সরল যে তোমরা তোমাদের মায়ের জন্য কিছু করতে চাও। বর্তমান পৃথিবীতে কেউ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের বাবা মাকেও সুখ দিতে চায় না। সেখানে দাঁড়িয়ে তোমরা তোমার মাকে ভালো রাখার চেষ্টা করছো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। বলো কি করতে পারি আমি তোমাদের জন্য? তোমরা কি আমার ওই জাদুর লেহেঙ্গার বাড়ি আর ফ্রগের বাড়িটি নিবে? এটা শুনে তারা দুই বোন অনেক খুশি হয় এবং সীমা রানী পরীকে বলে, কিন্তু পরি, ওই দুইটা তো অনেক দূরে মেঘের উপরে, ওই দুইটা আমরা কিভাবে পেতে পারি? তোমরা চিন্তা করছো কেন? আমি আছি তো, আমি চাইলে ওই দুই বাড়িকে আমি আকাশ থেকে পৃথিবীর ওপর নিয়ে আসতে পারি, কিংবা তোমাদেরকে এমন কোনো শক্তি দিতে পারি যার সাহায্যে তোমরা ওই বাড়িতে পৌঁছাতে পারো এবং ওইখানে সুখে শান্তিতে বসবাস করতে পারো, নিজের মাকে সুখে রাখতে পারো আর নিজেরাও হাসি খুশিতে থাকতে পারো। পরি, আপনি সত্যি বলছেন? আপনি কি এমন কিছু করে দিবেন যার সাহায্যে আমরা মেঘের উপরে ওই জাদুর ফ্রক এবং লেহেঙ্গার বাড়িতে থাকতে পারি? আমি সবসময় ভালো সৎ মানুষদেরকে সাহায্য করি, আর সৎ মানুষদের সাথে সবসময় উপরালাও থাকে। মায়া রানী পরীকে দেখে ভীষণ অবাক হয়। কিছুক্ষণ সে তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর সে রানী পরীকে বলে, আরে আপনি তো পরী, কিন্তু আপনি আমার মেয়েদের সঙ্গে এখানে কি করছেন? আমাদের তো কপাল খুলে গেল যে আমরা পরীর দেখা পেলাম। আরে আপনি এমন ভাবে কেন বলছেন? মনে হচ্ছে আপনি এদের দুজনের মা। হ্যাঁ রানী পরী, আমি এই দুই মেয়ের মা। আপনি তো খুব ভাগ্যবান যে এদের মতো দুইটা মেয়ে পেয়েছেন, এরা আপনাকে সবসময় হাসি খুশিতে রাখতে চাই। এরপর রানী পরী তাদের দুইজনকে মেঘের উপর উপস্থিত সেই বাড়ি দুইটাকে আবার তাদের দুইজনকে বলে, এখন তোমাদের কাছে জাদুর শক্তি আছে, যেটার সাহায্যে তোমরা মেঘের উপরই জাদুর বাড়িতে গিয়ে থাকতে পারবে। তোমরা তোমাদের মাকে নিয়ে সেখানে চলে যাও, সেখানে সুখে শান্তিতে বসবাস করো, আর তোমাদের যখন মন চাইবে তোমরা পৃথিবী লোকেও আসতে পারবে। আজ থেকে মেঘের মধ্যে এই দুই জাদুর লেহেঙ্গা এবং ফ্রগের বাড়ি তোমাদের হয়ে গেল। এরপর রানী পরী তাদের বিদায় জানিয়ে সেইখান থেকে চলে যায়। রানী পরী যাবার পর তারা দুই বোন অনেক খুশি হয় এবং তাদের মাকে নিয়ে নিজেদের জাদু শক্তির দ্বারা মেঘের উপর উপস্থিত সেই বাড়িতে চলে যায়। মেঘের উপর আসার পর তারা দুই বোন জাদুর ফ্রক এবং লেহেঙ্গার বাড়িতে তাদের মাকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। কিষানগঞ্জ গ্রামে কারিশমা, কারিনা ও আঞ্জনা নামে তিন বোন বাস করত। তিন বোন তাদের মা সারিতার সঙ্গে থাকত। তাদের বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছে। সংসারের খরচ চালানোর জন্য সারিতা সেলাই মেশিনের কাজ করে। সারিতা অনেক কষ্ট করে তার তিন মেয়েকে লেখাপড়া করায়। একদিন তিন বোন কলেজ থেকে বাসায় ফিরছিল, তখন তারা এলাকার লোকজনদেরকে বলতে শুনল, ও বুবু, তোমরা কি শুনেছ? এই এলাকার রাজমহল অনেকদিন থেকে বন্ধ আছে না? শুনছি রাজরানী সুরেখা দেবী আসছে। উনি ওনার তিন ছেলেকে এই গ্রামের তিন মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। হ বাবু, আমিও তো তাই শুনছি। এই জন্য আমি আমার মেয়েকে বলেছি যে যে করেই হোক রাজরানী সুরেখা দেবীর ছেলের বউ হতেই হবে। আমার মেয়ে তো দেখতে অনেক সুন্দরী, কোনো রাজকুমারীর থেকে কম নয়। দেখা যাবে রাজরানী সুরেখা দেবী তার তিন ছেলেকে কার মেয়ের সঙ্গে বিয়ে দেয়। এভাবে গ্রামের লোকজন আলোচনা করছিল। ঠিক সেই সময়ই একটি অ্যানাউন্সমেন্ট হলো, শোনো শোনো গ্রামবাসী, রাজরানী সুরেখা দেবী অনেক বছর পরে রাজমহলে আসছে। তার তিন ছেলেকে এই এলাকার সুন্দরী তিন মেয়ের সঙ্গে বিয়ে দিবে। তাই বলছি সবাই লেহেঙ্গা পরে সেজে গুজে রাজমহলে আসবে। এই অ্যানাউন্সমেন্ট শুনে কারিশমা, কারিনা ও আঞ্জনা তিন বোন খুবই খুশি হলো। কিন্তু পাশে দাঁড়ানো তানিয়া ও তারা নামে দুই বোন তাদের তিন বোনকে বলল, এই তানিয়া, এই তিন বোন তো এই অনুষ্ঠানে অংশগ্রহণই করতে পারবে না। রাজমহলে যেতে হলে তো ভালো ভালো লেহেঙ্গা পরতে হবে। ওরা তো অনেক গরিব, লেহেঙ্গা কেনার টাকা কোথায় পাবে? ওর বাবা তো অনেক আগেই মারা গেছে, মা একটু সেলাইয়ের কাজ জানে, ও দিয়েই অনেক কষ্টে সংসার চলে। লেখাপড়া তো ওরা অনেক কষ্ট করে করে। তারা, তুই একদম ঠিক বলেছিস, এরা তো যেতেই পারবে না। আমরা শহরে যাব, ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনে আনবো, এরপর সেগুলো পরে রাজমহলে অনুষ্ঠানে যাব।
দেখবি তারা, রানী সুরেখা দেবীর 2 ছেলের সঙ্গে আমাদের 2 বোনের বিয়ে হবে। তারা আর তানিয়ার কথা শুনে 3 বোনের অনেক রাগ হয়ে গেল, আর 3 বোন মিলে তানিয়া ও তারাকে অনেক পেটালো। শোন তানিয়া, তারা, একটা কথা ভালো করে মনে রাখ, আমরা অবশ্যই রাজমহলের অনুষ্ঠানে যাব, আর দেখবি রাজরানী সুরেখা দেবীর 3 ছেলের সঙ্গে আমাদের 3 বোনেরই বিয়ে হয়েছে। দেখে নিস তুই। তোমরা 3 বোন ঠিক করনি। তোমরা জানো আমরা কারা? আমরা হলাম এই গ্রামের মাতবরের মেয়ে। আমরা তোমাদের কাছ থেকে অবশ্যই প্রতিদান নেব। ঠিক আছে, যা খুশি তাই করিও। আগে তোমাদের চেহারা সুরত তো ঠিক করো। আমরা 3 বোন মিলে যা করেছি তোমাদের চেহারা। এরপর 3 বোন বাসায় এসে চিন্তায় পড়ে গেল, কারণ তারা তো তাদের ঘরের আর্থিক অবস্থা সম্পর্কে ভালো করে জানতো। এরপর তারা তাদের মাকে বলল, মা, জানো অনেক বছর পর আমাদের রাজদরবারে সুরেখা দেবী আসছে। রাজরানী সুরেখা দেবী ওর 3 ছেলের সঙ্গে এই গ্রামের 3 সুন্দরী মেয়েদেরকে বিয়ে দেবে। মা, ওখানে যেতে হলে না লেহেঙ্গা পরে যেতে হবে। তুমি তো অনেক সুন্দর সেলাই জানো, এই লেহেঙ্গা তৈরি করে দাও না মা, প্লিজ। হ্যাঁ মা, দাও না মা, প্লিজ। আমরাও যাবো ওই অনুষ্ঠানে। কারিশমা, কারিনা, এ তোরা কী বলিস? মা কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছে। তাছাড়া লেহেঙ্গা তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয়। বাজার থেকে ছিট কিনে আনতে হবে, অনেক দামি ফেব্রিক্স। যত টাকা কাপড় কিনতে লাগবে তা দিয়ে নতুন একটা লেহেঙ্গাই কিনা হয়ে যায়। মা কোত্থেকে দেবে বল? আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে, এটাতেই তো অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 মেয়ের কথা শুনে সারিতা চিন্তায় পড়ে গেল। এরপর সারিতা তার 3 মেয়েকে বলল, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের 3 জনের বিয়ের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছি। সে টাকা দিয়ে বাজার থেকে ভালো মানের ম্যাটেরিয়াল নিয়ে আসবো। সেটা দিয়ে তোমাদের 3 জনের লেহেঙ্গা তৈরি করে দেব, ঠিক আছে? তোমরা 3 জন অবশ্যই রাজমহলে যাবে। দেখবে মহারানী সুরেখা দেবীর 3 ছেলে অবশ্যই তোমাদের 3 বোনকে পছন্দ করবে আর বিয়ে হয়ে যাবে। এ কথা শুনে 3 মেয়ে অনেক খুশি হলো। এরপর কথা অনুযায়ী সারিতা অল্প সময়ের মধ্যে 3টি সুন্দর সুন্দর লেহেঙ্গা তৈরি করলো। সুন্দর লেহেঙ্গা তৈরি দেখে 3 বোন অনেক খুশি হলো। আর এই সংবাদ তানিয়া ও তারার কাছে পৌঁছে গেল যে তাদের মা অনেক সুন্দর ডিজাইন করে তাদের জন্য লেহেঙ্গা তৈরি করেছে। এরপর রাতের অন্ধকারে তানিয়া ও তারা কারিশমাদের ঘরে গেল। সেখানে গিয়ে 3 বোনের সুন্দর লেহেঙ্গাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। তানিয়া, দেখেছিস কি করলাম? 3 জনের লেহেঙ্গায় পুড়িয়ে দিলাম। এখন কি করে ওরা লেহেঙ্গা পরে রাজমহলে যাবে? আমাদেরকে মেরেছিল, ঠিক আমরা ওর মায়ের প্রতিশোধ নিয়েছি। হ্যাঁ, ঠিকই করেছিস। দেখেছিস ওদের মা কত সুন্দর করে লেহেঙ্গা তৈরি করতে পারে। এইরকম সুন্দর লেহেঙ্গা না বাজারে কোথাও পেলাম না খুঁজে, আমাদের কাছেও তো নেই। কি যে মজা লাগছে, এখন আর ওরা রাজমহলে যেতে পারবে না। এরপর 2 বোন চুপি চুপি ঘর থেকে বের হয়ে আসলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই 3 বোন তার সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখতে গেল। তারা গিয়ে দেখলো লেহেঙ্গা পুড়ে ছাই হয়ে গেছে। এসব দেখে 3 বোন খুবই কান্না করতে লাগলো। কারিশমা, কারিনা, এ কি হলো? মা কত কষ্ট করে লেহেঙ্গাগুলো তৈরি করেছিল, সবগুলো কে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করিয়ে দিল। এই লেহেঙ্গা তৈরি করতে আমাদের জন্য জমানো টাকা সবই শেষ হয়ে গেল মায়ের। শোনো আমার প্রিয় বোনেরা, এভাবে কান্না করো না। মা কত যে কষ্ট পাবে, কত কষ্ট করে মা এই লেহেঙ্গাগুলো সেলাই করে দিয়েছে। আমার মনে হচ্ছে কি জানো, তানিয়া আর তারা প্রতিশোধ নেওয়ার জন্য হিংসা করে এরকমটা করেছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। এই কাজ অন্য কারো হতে পারে না। তানিয়া আর তারা এই কাজ করেছে। কি আর করার, ভাগ্যে নেই যাওয়া। আজকে সন্ধ্যার সময় তো সবাইকে যেতে হবে রাজমহলে। আমরা না হয় নাই গেলাম, কিন্তু লেহেঙ্গা তৈরি করতে তো মায়ের সব টাকা শেষ। মা কত কষ্ট পাবে, এটার কি হবে? এসব বলে 3 বোন গলা ধরে কান্না করতে লাগলো। তাদের কান্না শুনে ফেললো জানালার কাছে দাঁড়ানো খুবই সুন্দর একটি পরী। 3 বোনের কান্না দেখে পরীর মনে অনেক মায়া হলো। পরী জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো আর 3 বোনের সামনে প্রকট হয়ে বলল, তোমাদের দুঃখ দেখে আমার অনেক খারাপ লাগছে। তোমার মায়ের কাছে টাকা নেই, সব টাকা শেষ করে তোমাদের জন্য লেহেঙ্গা তৈরি করেছে। আর তানিয়া আর তারা এতটা সর্বনাশ করে ফেলেছে তোমাদের। আমার না অনেক খারাপ লাগছে। এই জন্যই আমি এসেছি তোমাদের সাহায্য করার জন্য। আমি তোমাদের 3 জনকে জাদুর লেহেঙ্গা দেব। এ কি বলছেন পড়েছি? আমাদের 3 বোনকে আপনি জাদুর লেহেঙ্গা দেবেন? জাদুর লেহেঙ্গা তো অনেক সুন্দর হবে দেখতে।
হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছ। জাদুর লেহেঙ্গা এমনিতে সুন্দর, আর সেটা পরলে আরও বেশি সুন্দরী লাগে মানুষকে। আর ওই জাদুর লেহেঙ্গা পরে যখন তোমরা 3 বোন যাবে, তখন রাজরানী সুরেখা দেবীর 3 ছেলে তোমাদের 3জনকে পছন্দ করবে আর তোমাদের সঙ্গে বিয়ে করবে। এরপর জাদুদারা পরি তাদের 3 বোনকে জাদুর 3 লেহেঙ্গা দিল। জাদুর 3 লেহেঙ্গা পরার পর 3 বোন দেখতে আরও বেশি সুন্দরী হয়ে গেল। এরপর সন্ধ্যাবেলা সেই জাদুর 3 লেহেঙ্গা পরেই 3 বোন রাজমহলে গেল। রাজমহলে আসা সব মেয়েদের মধ্যে তাদের 3 বোনকে সবচেয়ে বেশি সুন্দরী দেখাচ্ছিল, কারণ তাদের গায়ে ছিল জাদুর লেহেঙ্গা। তবে মহারানী সুরেখা দেবী প্রথম নজরেই 3 বোনকে পছন্দ করে নিল। আমি যে আশা নিয়ে এই গ্রামে এসেছি, আমার সে আশা পূর্ণ হয়ে গেছে। আমি আমার 3 ছেলেকে কারিশমা, কারিনা আর আঞ্জনার সঙ্গে বিয়ে দিতে চাই। এই সংবাদ শোনার পরে কারিশমা, কারিনা ও আঞ্জনা অনেক বেশি খুশি হলো, কিন্তু তানিয়া ও তারা হিংসায় চলতে লাগলো। তারা কারিশমা, কারিনা ও আঞ্জনার কাছে আসলো ও বলল, আমরা 2জন মিলে তোমাদের 3 বোনের লেহেঙ্গা পুড়িয়ে ছাই করে দিয়েছি। এত তাড়াতাড়ি তোমরা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা কোথা থেকে কিনেছো? হ্যাঁ, তোমাদের তো এত টাকা পয়সাও নেই। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা 3জন তোমরা চুরি করনি তো কোথাও? তানিয়া, তারা, তোমরা 2 বোন কান খুলে শুনে রাখো। আমরা আগে থেকে জানি যে আমাদের ওই লেহেঙ্গা তোমরা 2 বোন পুড়িয়েছো। এরপরেও তোমাদের কিচ্ছু করিনি। যদি আমরা ইচ্ছা করতাম তাহলে তোমাদের 2 বোনকে জেলের ভাত খাওয়াতে পারতাম। আমাদের মায়ের অতি কষ্টের পরিশ্রমকে নষ্ট করেছো, কিন্তু আমরা এমনটা করিনি। হ্যাঁ, আমার বোন ঠিকই বলেছে। যদি আমরা ইচ্ছে করি তাহলে এখনই রাজকুমারকে বলে তোমাদের 2 বোনকে শাস্তি দিতে পারি, কিন্তু আমরা তা করব না। তোমাদের উচিত আমাদের 3 বোনের কাছ থেকে ক্ষমা চাওয়া। আর এই লেহেঙ্গা আমরা কোথায় পেয়েছি সেটা শোনা তোমাদের দরকার নেই। হ্যাঁ কারিশমা, কারিনা, আঞ্জনা, তোমরা 3 বোন ঠিকই বলেছ। সত্যি তোমাদের মনটা অনেক বড়। যদি তোমরা ইচ্ছা করো তাহলে আমাদের 2 বোনকে শাস্তি দিতে পারো। আমরা 2 বোন সত্যি অনেক বড় অন্যায় করেছি। তোমাদের লেহেঙ্গা পুড়িয়ে আমরা ঠিক করিনি। হ্যাঁ, আমাদের 2 বোনকে ক্ষমা করে দাও প্লিজ। এভাবে গরিবদেরকে কখনোই আমরা আর কষ্ট দেব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমরা 2 বোন তোমাদের 3জনের বন্ধু, ঠিক আছে? তানিয়া ও তারার ভুল বুঝতে দেখে 3 বোন তাদের 2জনকে ক্ষমা করে দিল। এরপর তারা সকলে মিলে খুবই ভালো বন্ধু হয়ে গেল। এভাবেই পরীর দেওয়া জাদুর লেহেঙ্গার মাধ্যমে কারিশমা, কারিনা ও আঞ্জনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল। কিছুদিনের মধ্যেই রাজকুমারের সঙ্গে তাদের 3 বোনের বিয়ে হয়ে গেল। এরপর তারা রাজমহলে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।